তবে এই দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে। যে দুটি রাজনৈতিক দলের কথা বলছি, আমি নাম নেব না, একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে। তো সেই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা যে পর্যায়ে হবে আশা করি সেটা হয়তো তাদের দাবি দেওয়ার বিষয়ে একটা যৌক্তিক সমাধানও আসবে। কিন্তু অযৌক্তিকভাবে কেউ যদি বলে, আমি কালকে বলতে শুনলাম এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন। তো মাননীয় প্রধান উপদেষ্টা তো সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকেন। এখানে সরকারিভাবে একটা বিষয় সরকার করতে পারে, সেটা হচ্ছে প্রজ্ঞাপনের মাধ্যমে, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যদি জুলাই সনদকে খুশি হওয়ার জন্য আদেশ বলে থাকেন ঠিক আছে, কিন্তু যদি সত্যিকারভাবে আদেশ করতে হয় সংবিধান অনুসারে আর্টিকেল 152 সংজ্ঞাতে আইন অনুসারে আইনের সিরিয়াল হচ্ছে প্রথম সংবিধান, তারপরে হচ্ছে জাতীয় সংসদের আইন, তারপরে হচ্ছে ইন অ্যাবসেন্স অফ জাতীয় সংসদ প্রেসিডেন্টের অধ্যাদেশ, তারপরে হচ্ছে আদেশ, এরপরে বিধি বিধান প্রজ্ঞাপন ইত্যাদি। এটা আইনের সিরিয়াল। তো এখানে আদেশও আইন। তা এখন আইন জারির ক্ষেত্রে যদি কেউ বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের জনগণের অভিপ্রায় অনুযায়ী এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেই আইনটা আদেশটা জারি করতে পারেন, তো সেটা বৈপ্লবিক কথা, ইমোশনাল কথা। 24-এর গণ অভ্যুত্থানের প্রধানতম শিক্ষা হচ্ছে পরিবর্তন, সংস্কার এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে সাম্য, সম অধিকার, বৈষম্যহীনতা স্থাপন করা। এই পরিবর্তনগুলো আমাদের চোখ খুলে দিয়েছে। এগুলো যদি আমরা ভবিষ্যতে এই তারুণ্যের ভাবনাগুলোকে জাতীয় জীবনে ধারণ না করতে পারি, সেইভাবে আমরা যদি আইন প্রণয়ন না করতে পারি এবং সেইভাবে যদি আমরা মেধা এবং জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর সমাজ বিনির্মাণ না করতে পারি, তাহলে তাদের ভাবনা বাস্তবায়ন করা সম্ভব হবে না এবং আমাদের এই রক্তে অর্জিত সুযোগকে আমরা হারিয়ে ফেলব। সেই জন্য আমাদের প্রত্যেককেই এত বেশি যত্নবান এবং আমাদেরকে এত বেশি দায়িত্বশীল হতে হবে যে সমাজের যে স্তরেই বা সমাজের যেই প্ল্যাটফর্মে আমরা কাজ করি না কেন, সেটা সাংস্কৃতিক অঙ্গন হোক, শিক্ষাঙ্গন হোক, রাজনীতি হোক, প্রযুক্তি হোক, যেখানেই আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন, ওখান থেকে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে। যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা, সমাজে যে পরিবর্তনটা জুলাই গণ অভ্যুত্থান যে সুযোগটা এনে দিয়েছে, স্কোপ, সেটা কি শুধুমাত্রই কর্মসংস্থানের জন্য? বৈষম্যমূলক যে চাকরি ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে কি সংগ্রাম হয়েছে শুধুমাত্র? এটা ছিল পুঞ্জীভূত ক্ষোভের একটা বিস্ফোরণ দীর্ঘ 16-17 বছরের ফেসিবাদী শাসনের। তার মধ্যে একটা আইটেমের উপরে বারুদ লেগে গিয়ে বিস্ফোরিত হয়েছে সেই ক্ষোভ, সেটা ছিল বৈষম্যমূলক চাকরি ব্যবস্থা। সেটা খুব দ্রুতই এক দফাতে পরিণত হয়েছে, যেটা আমাদের অবিরাম সংগ্রামের ফসল, দীর্ঘদিনের রক্তের সোপানের মধ্য দিয়ে গঠিত হয়েছে। সেটা ছিল এই ফেসিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া কোনোদিনই বৈষম্য পরিবর্তন করা যাবে না। বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা, চাকরি ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা কোনো কিছুই পরিবর্তন হবে না। তা আমরা সেই এক দফাতে উন্নীত হতে পেরেছিলাম এবং সেই এক দফার বিজয়ের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের বিজয়ের মধ্য দিয়ে, ফেসিবাদের পতনের মধ্য দিয়ে যে দৃষ্টিভঙ্গি আমাদের পরিবর্তন হওয়া দরকার, সেটা হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি নয়, আমাদের জাতিগতভাবে আমাদের মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে এখানে আরও একটা কথা বলা হয়েছে যে প্রাতিষ্ঠানিক রূপান্তরও প্রয়োজন। সেই প্রাতিষ্ঠানিক রূপান্তরটা কি? প্রাতিষ্ঠানিক রূপান্তরটা হচ্ছে জাতীয়তা ভিত্তিতে যদি আমরা মানসিকভাবে পরিবর্তন
হতে পারি। আমাদের মানসিকতা, আমি এটা আরো অনেক সেমিনারের কথা বলেছি, যে আমাদের সবচেয়ে বেশি দরকার হলো আমাদের মানসিক সংস্কার। শুধুমাত্র আমরা ঐকমত্য কমিশনে আইনি সংস্কার, সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলছি। যত সংস্কারই আমরা করি না কেন, জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয়, সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না।